বছর গত কোরবানি ঈদের প্রায় 15-20 দিন আগে আমার খালাতো ভাই রাফসান আমাকে ফোন করে বলে এবার ঈদে তাদের বাসায় বেড়াতে যেতে। একটু বলে রাখি, এই বছর বলতে তিনি ঘটনাটি পাঠিয়েছিলেন এই বছরের নয় কিন্তু। তারপরে তিনি লিখছেন, তার সাথে অনেকক্ষণ কথা হয় এবং এক পর্যায়ে তার মা অর্থাৎ আমার খালাকে ফোন ধরিয়ে দেয় এবং খালাও বলেন অনেকদিন তো হলো বেড়াতে আসিস না, এবার ঈদে বেড়াতে আসলে ভালো লাগবে। আমি ভাবলাম বেশ অনেক দিনই হলো খালার বাড়িতে বেড়াতে যাওয়া হয় না, এবার না হয় ঘুরেই আসি। তারপর খালার সাথে কথা শেষ করে আমি আমার মামাতো ভাই নীরবকে ফোন করে জিজ্ঞেস করলাম ঈদের পরের দিন তার কোনো প্ল্যান বা কোনো কিছু আছে কিনা। তখন সে বলল না, ঈদের পরের দিন সে ফ্রি থাকবে। তখন তাকে বললাম ঠিক আছে, তাহলে ঈদের পরের দিন বগুড়া যাব রিনা খালার বাসায়। খালা ও রাফসান অনেক বলল তাদের বাসায় বেড়াতে যাওয়ার কথা, তাই ভাবলাম তোকেও সাথে নিয়ে যাই। এই কথা শুনে নীরবও খুব খুশি হয়ে সহমত প্রকাশ করল। এইভাবে দেখতে দেখতে ঈদ চলে আসলো। তারপরে যথারীতি ঈদের পরের দিন আমরা প্ল্যান মোতাবেক আমি আর আমার মামাতো ভাই নীরব সকাল সকাল বেরিয়ে পড়লাম বগুড়ার উদ্দেশ্যে। বেলা 11টা নাগাদ আমরা খালাদের বাসায় পৌঁছাই। খালা, খালু, রাফসান সবাই আমাদের দেখে বেজায় খুশি। তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে 3 ভাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। সারাদিন অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করার পর আমি, নীরব ও রাফসান একই সাথে শুয়ে পড়লাম। ভয়ের ঘটনা শুনছিলাম। রাফসান উঠে বলল, ভাই আমার একটা ঘটনা জানা আছে। আমিও সাথে সাথে কৌতূহলী হয়ে তাকে ঘটনা বলতে বললাম। তখন সে বলতে শুরু করলো। ঘটনাটি আমি জানি অনেক আগে থেকে। ঘটনাটি আমার ক্লাসমেটের সাথে ঘটেছিল এবং মূলত আমি তার মুখ থেকে শুনেছি। আমি তার মতো করেই বলছি। সাল 2017। তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ পড়ি। আমাদের গ্রামের এক গ্রাম পরে প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে অনেক বড় একটা মেলা হয়। হাজার হাজার মানুষের ভিড় জমে সেখানে। মেলার নামটি বললে হয়তো বগুড়ার অনেকেই চিনে থাকবেন, তাই সঙ্গত কারণে ওই মেলার নামটি উল্লেখ করলাম না। তবে এইটা বলতে পারি, মেলাটি অনুষ্ঠিত হয় বগুড়া জেলার গাবতলী উপজেলায়। লিসেনার্স, আপনারা যারা বগুড়া জেলার গাবতলী উপজেলা থেকে শুনছেন তারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আমি কোন মেলার কথা বলছি। যাই হোক, যথারীতি সেই দিন আমরা 4 জন বন্ধু মিলে একসাথে গিয়েছিলাম মেলায়। যেহেতু মেলাটি অনেক বড় আর বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে, তাই সেই মেলায় সার্কাস এবং যাত্রাপালারও আয়োজন করা হয়। আশেপাশের অনেক এলাকা থেকে বহু মানুষ আসে ওই মেলায়। আমরা মেলায় পৌঁছানোর আগে থেকেই প্ল্যান করে রাখলাম আগে সার্কাস দেখব, তারপর রাতে যাত্রা দেখব। যেই কথা সেই কাজ। আগে সার্কাস দেখা শেষ করে মেলায় ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসলো। তারপর একটা সময় টিকিট কেটে রাত 10টার শোয় ঢুকে পড়লাম। বেশ কিছুক্ষণ পর যাত্রাপালা দেখতে দেখতে হঠাৎ কিছু লোকের ভেতর কোনো একটা কারণে গন্ডগোল বা ঝামেলা হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। সেখানে অনেক লোকের ভিড়। আমি আমার বন্ধুদের সেই ভিড়ে হারিয়ে ফেলি। তাদের কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার কাছে এবং আমার অন্য কোনো বন্ধুর কাছে মোবাইল ফোন ছিল না। একজন আরেকজনকে ফোন করে খুঁজে বের করবো সেই উপায় নেই। এক পর্যায়ে যাত্রার প্যান্ডেল থেকে বাইরে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করার পরও তাদের কাউকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়লাম। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যদি তাদের খুঁজে না পাই তাহলে আমাকে একা একাই বাড়ি ফিরতে হবে। রাত তখন কয়টা বাজে জানি না। মেলার একজন লোককে জিজ্ঞেস করলাম, ভাই কয়টা বাজে? তিনি বললেন 11:47। এবার আমার টনক নড়ে উঠল। 12টা বাজতে যাচ্ছে, আমি একা একা বাড়ি যাবো কিভাবে? আশেপাশে চেনা পরিচিত কাউকে দেখছি না। আমার বাড়ি ছিল মেলা থেকে উঠতে গেলে পায়ে হাঁটা 30-35 মিনিটের পথ। এখন বাড়ি যাবো কি করে আমি? এটা ভাবতে ভাবতেই টের পেলাম চিন্তায় আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। আরো বেশ কয়েক মিনিট ধরে অপেক্ষা করতে লাগলাম যদি পরিচিত কাউকে পাওয়া যায় সেই আশায়। কিন্তু না, আমার অপেক্ষা বৃথা। অবশেষে কোনো উপায় না পেয়ে মনে সাহস সঞ্চয় করে একাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজ যা আছে কপালে, কিন্তু আমার যে কোনো উপায় নেই।
ফিরলে আব্বু আম্মু অনেক দুশ্চিন্তা করবে। এইসব 7-5 ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। কাছে না আছে কোনো মোবাইল ফোন, না আছে আলো, যদিও হালকা জ্যোৎস্নার আলো ছিল আকাশে। আপনারা যারা গ্রামে বাস করেন তারা হয়তো জানেন, চৈত্র বৈশাখ মাসে গ্রামে গঞ্জে মেলা সাধারণত লোকালয়ের পাশে ফাঁকা মাঠ বা বিলের ভেতর আবাদি জমি চৈতালি ফসল, যেমন বিশেষ করে গম বা অন্যান্য ফসল কাটার পর সেখানে অনুষ্ঠিত হয়ে থাকে। হাঁটতে হাঁটতে মেলা পেরিয়ে লোকালয়ের মেইন রাস্তায় উঠতেই 2-1 লোক দেখে মনে একটু স্বস্তি ফিরে পেলাম। এইটা ভেবেছে অনেকটা পথ হয়তো একসাথে যাওয়া যাবে, কিন্তু না, সেই স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না আমার জন্য। কিছুটা পথ যেতে না যেতেই যেই 2-1 লোক ছিল তারা তাদের নিজেদের মতো চলে গেল আপন গন্তব্যে, আর আমাকে যেতে হবে অন্য একটা পথ দিয়ে। হাঁটতে শুরু করলাম আমার বিকল্প রাস্তা ধরে। এভাবে কিছুটা পথ আসতেই আমার হাতের ডানে রাস্তা থেকে একটু দূরেই ছিল একটি ঈদগাহ মাঠ এবং তার সাথে লাগোয়া একটি কবরস্থান। স্বাভাবিকভাবে তার আশেপাশে ছিল কিছুটা ঝোপঝাড়। সেখানে আসতেই হঠাৎ করে গা ছমছম করতে লাগলো। এইটা মনে করে যে পাশেই কবরস্থান। তারপরে এদিক সেদিক না তাকিয়ে সামনে হাঁটতে লাগলাম। এভাবে হাঁটতে হাঁটতে কিছুটা পথ যেতেই মনে হলো আমার পেছনে কিছু একটা আছে। এমনটা মনে হতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল আমার। পেছনে ঘুরে তাকাবো কি তাকাবো না ভাবতে ভাবতেই ভয়ে ভয়ে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই এক মুহূর্তে ঘুরে তাকালাম পেছনে। তাকাতেই দেখি একটা কুকুর আসছে আমার পেছন পেছন। তখন যেন একটু স্বস্তি ফিরে আসে আমার ভেতরে। তারপর আবার হাঁটতে শুরু করলাম। এভাবে এক পর্যায়ে লোকালয় ছেড়ে আসতেই এক জায়গায় 3 রাস্তার মোড় পড়ে, আর সেখানেই বসত বাড়ি, অর্থাৎ লোকালয়ের শেষ প্রান্তর। সেখানে এসে একটু দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকেই ঘটে আমার ভয়ের সূত্রপাত। মনের উপর দাঁড়াতেই হঠাৎ করে আমার পেছন পেছন আসা কুকুরটির কথা মনে হতেই পেছনে তাকিয়ে দেখি কুকুরটি আর আমার পিছু পিছু আসছে না, কোথায় যেন চলে গেছে, ঢুকে গেছে হয়তো আশেপাশে কোনো বাড়ির ভেতর। কুকুরটির কথা ভেবে নিজে কেন জানি না খুব একা মনে হতে লাগলো। এইটা ভেবেছে অনেকটা পথ কুকুরটি আমার হাঁটার সঙ্গী ছিল। যাই হোক, আর ভাবলাম না কুকুরটির কথা, কিন্তু কেন জানি না লোকালয় ছেড়ে আসতেই আমার মন আর সামনে যেতে সায় দিচ্ছিল না। কেননা সামনে পড়বে এক বিশাল বড় জঙ্গল। জঙ্গলটি প্রায় 300-400 মিটার জুড়ে। সেই জঙ্গলের পাশ ঘেঁষে চলে গেছে আমার বাড়ি ফেরার রাস্তা, আর ওই রাস্তার ধারে জঙ্গলের সাথেই রয়েছে অনেক বড় আর পুরাতন একটা তেঁতুল গাছ। যে গাছটি দূর থেকে চাঁদের হালকা আলোতে দেখে জীবন্ত মনে হচ্ছে বিশাল একটি দানব সামনে ঠাঁই দাঁড়িয়ে আছে আমারই অপেক্ষায়। এছাড়া ঘন জঙ্গলের ভেতরে রয়েছে দেবদারু গাছ, গাব গাছ, আরো বিভিন্ন ধরনের ছোট বড় ঘন গাছপালা। এছাড়াও ওই জঙ্গলের দক্ষিণ পাশে রয়েছে একটি গোত্রীয় কবরস্থান, আর জঙ্গলের সামনে পেছনে 2 দিকেই রয়েছে বিস্তীর্ণ ফাঁকা মাঠ। আশেপাশে নেই কোনো বসত বাড়ি। কোনো মতে একবার জঙ্গলটি পার হতে পারলেই বেঁচে যাই আমি, কারণ জঙ্গলটি ছেড়ে কয়েক কদম গেলেই সামনে বাজার। কিন্তু জঙ্গলটি পার হব কিভাবে? ছোটবেলা থেকে ওই জঙ্গলকে কেন্দ্র করে অনেকের মুখে অনেক কথা শুনেছি। এত কিছুর চিন্তা মাথায় আসতেই যেন একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল আমার শরীরের শির দাঁড়া দিয়ে। দাঁড়িয়ে গেল শরীরের প্রত্যেকটা লোম। একবার ভাবলাম আশেপাশে কোনো বাড়ির কাউকে ডাক দিয়ে জিজ্ঞেস করব আমাকে জঙ্গলটি পার করে দেবে কিনা। আবার ভাবলাম এই মধ্যরাতে কেই বা আসবে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। সকলেই হয়তো ঘুমিয়ে পড়েছে। কাউকে ডাকার কথা ভেবে আবার লজ্জাও পেলাম। মনে মনে নিজেকে সাহস দিলাম, ছেলে মানুষের আবার ভয় কিসের? তারপরও ভয় কি আর ছেলে মেয়ে মানে? মনে মনে কি করবো এসব ভাবতে ভাবতে শেষবারের মতো বুক ভরা আশার আলো নিয়ে ঘুরে তাকালাম পেছনে। যদি কেউ আসে? পেছনে তাকিয়ে দেখি দূর থেকে কেউ যেন হেঁটে এগিয়ে আসছে আমার দিকে। যেন ধরে প্রাণ ফিরে পেলাম। মুহূর্তে এই খুশিতে আত্মহারা হয়ে পড়লাম। এই খুশি যেন পৃথিবীর সমস্ত খুশিকে নিমিষে হার মানিয়ে দিতে পারে। 1 পা 2 পা করে লোকটি কাছে আসতে দেখি আমাদের এলাকার ফিরোজ ভাই।
কাছে আসতেই তাকে বলি, ভাই একা একা যেতে পারছি না, আপনি এসেছেন খুব ভালোই হয়েছে। এই বলে তার সাথে হাঁটা শুরু করি। আমি হাঁটতে হাঁটতে একটা বিষয় লক্ষ্য করলাম, ফিরোজ ভাই কোনো কথা বলছে না, চুপচাপ হেঁটে চলেছে। তাকে জিজ্ঞেস করলাম, ভাই যাত্রাপালা কি শেষ হয়েছে? কিন্তু কোনো উত্তর নেই। আমি আর কিছু বললাম না। এভাবে কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ দেখি ফিরোজ ভাই সেখানে নেই। আমার সাথে কি ঘটতে চলেছে আমি বিন্দু মাত্র টের পাইনি। আশেপাশে সামনে যতদূর চোখ যায় ফিরোজ ভাইকে দেখা যাচ্ছে না। 2 সেকেন্ডের ব্যবধানে একটা মানুষ, জলজ্যান্ত মানুষ, কোথায় যাবে? তখন হঠাৎ আবার কেমন যেন একটা অজানা ভয়ে বুকের ভেতরটা ছ্যাঁপ করে উঠল। আমার জন্য সামনে কি অপেক্ষা করছে তা হয়তো তখনও আন্দাজ করতে পারিনি আমি। কোনো কিছু না ভেবে ভয় ভয় আল্লাহর নাম নিয়ে ডানে বামে না তাকিয়ে সোজা দৌড়াতে শুরু করলাম সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে দূর থেকে এক পলকের জন্য চোখ যায় সেই তেঁতুল গাছের দিকে। দূর থেকে এক ঝলকের জন্য দেখে আমি কিছু বুঝতে পারিনি। আর একটু কাছে আসতে আবার চোখ যায় সেদিকে। এবার ভালোভাবে লক্ষ্য করতেই দেখি ধপধপে সাদা কাপড় পরা একটা লাশ গাছের ডালে দড়িতে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। মুখটা ছিল ফ্যাকাশে। ভয়ঙ্কর দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমার দিকে। আর 1 হাত সমান একটা লম্বা জিহ্বা ঝুলে আছে সামনের দিকে। কি কদাকার সেই চেহারা! এমন একটি দৃশ্য দেখে সেখানে কোন সুস্থ স্বাভাবিক মানুষ স্থির থাকতে পারে না। এটি দেখে আমার কলিজাটা এক লাফে যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইল। দৌড়ের গতি আরো বাড়িয়ে দেই। এগিয়ে যেতেই একসময় পেছন থেকে রক্ত হিম করা একটা কর্কশ কণ্ঠ আমি শুনতে পাই। আমার প্রাণ চায় চায় অবস্থা, তবু আমার দৌড় থামবার নয়। প্রাণটা যেন হাতে নিয়ে আমি দৌড়াচ্ছি, সৃষ্টিকর্তাকে স্মরণ করছি। আমি মনে মনে বলছি, আজকে বেঁচে গেলে জীবনে আর কোনোদিন রাতে বাড়ি থেকে বের হব না। এইভাবে দৌড়াতে দৌড়াতে একটা সময় পার হয়ে চলে আসি সেই জঙ্গল ও তার পাশে থাকা কবরস্থানটিতে। সামনে দেখা যাচ্ছে বাজারের ভেতর চলতে থাকা ল্যাম্প পোস্টের আলো। আবার যেন আমার তাহলে প্রাণ ফিরে পেলাম, যেন ফিরে পেলাম নতুন একটি জীবন। আর ল্যাম্প পোস্টের আলোই যেন আমার বেঁচে থাকার এক নতুন আশার আলো। বাড়ির কাছে প্রায় চলেই এসেছি। বাজার থেকে আর মাত্র মিনিট 8-10 হাঁটলেই আমার বাড়ি। ক্লান্ত শরীর নিয়ে সামনে গিয়ে ধপ করে বসে পড়লাম একটা দোকানের বেঞ্চের উপর। ছাড়লাম এক স্বস্তির দীর্ঘশ্বাস। তৎক্ষণাৎ হেঁটে চলার মতো বিন্দু মাত্র শক্তি নেই আমার শরীরে। সারা শরীর ঘামে ভিজে একাকার। রাত তখন কয়টা বাজে জানি না, তবে অনুমান করলাম বাজে হয়তো প্রায় 12:30টার মতো। কিছুক্ষণ হাঁপ ছেড়ে শরীরের ঘাম শুকাতেই উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে উদ্যত হলাম। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? না, এখন যে ঘটনার চূড়ান্ত পর্ব বাকি। আমিও মনে মনে ভাবছিলাম হয়তো এখানেই শেষ, হয়তো ভালো হতো সেটা। কিন্তু না, নিয়তি আবার আমাকে ভুল প্রমাণ করলো। কে জানতো সামনে আবারও চূড়ান্ত ভয় অপেক্ষা করছে। বাজারের পূর্ব পশ্চিম দিকে চলে গেছে মেইন রোড। বাজারের পশ্চিম দিকে কিছুটা দূরে কয়েকটা বাড়িঘর থাকলেও পূর্ব দিকে কোনো ঘনবসতি নেই, কোনো বসত বাড়ি নেই প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত। আর কোনো ভয় নেই মনে করে হাঁটছিলাম রাস্তার এক পাশ ধরে। রাস্তার 2 পাশে বড় বড় কড়ই গাছ, আর তার 2 পাশে ফাঁকা মাঠ। মাঠের দিকে যতটা চোখ যায় ততটাই দ্রুত করছে। কড়ই গাছের পাতার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো মাঝে মাঝে উঁকি দিচ্ছে আর এসে পড়ছে রাস্তার উপর। আবার কোন কোন জায়গায় ছোপ ছোপ অন্ধকার, আশেপাশে নেই কোনো সারা শব্দ, শুনশান নীরবতা। মাঝে মাঝে কানে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসে বেজে ওঠা কড়ই গাছের পাকা ফলের ঝনঝন শব্দ। ফাঁকা মাঠের দিক থেকে বয়ে আসা মিলমিলে ঠান্ডা বাতাসের হাহাকার যেন শোনা যাচ্ছে, এবং মনে হচ্ছে সেটা অশুভ কোনো ঘটনার সংকেত। এভাবে কিছুটা পথ আসতেই সামনে পড়ে একটা কালভার্ট। দূর থেকে কালভার্টের ওপর সাদা কিছু একটার অস্তিত্ব বুঝতে পারি। ভয় যেন আবারও আমাকে পেয়ে বসলো। শরীরটা আবার ঝাঁকি দিয়ে উঠল এক মুহূর্তের জন্য। আবারও সাথে সাথে শরীরের সব পশম দাঁড়িয়ে গেল।
এদিকে ভয় না পাওয়ার জন্য নিজের মনকে সান্ত্বনা দিতে দিতে আমি বলতে লাগলাম, হয়তো কোনো সাদা কাগজ, নয়তো হতে পারে কোনো পলিথিনের ব্যাগ। এক পা দুই পা করে একটু সামনে এগিয়ে এসে ভালোভাবে তাকাতেই আমার কলিজাটা ধরাস করে উঠল। দেখি সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে আমার সামনে। আমার প্রাণটা আবারও বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি আবার আল্লাহর নাম নিয়ে লাশটিকে পাশ কাটিয়ে ডানে বামে না তাকিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম সামনের দিকে। পেছন থেকে ভেসে আসছে কর্কশ কণ্ঠস্বর, হাসি। দৌড়ে কিছুটা পথ আসতেই খেয়াল করলাম সেই হাসির শব্দ আর শোনা যাচ্ছে না। তবে হঠাৎ এক সময় দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তের জন্য মনে হলো কেমন যেন আলাদা একটা শব্দ আসছে পেছন থেকে। আমি দৌড়াতে দৌড়াতেই পেছন ঘুরে তাকাই আর দেখতে পাই সেই লাশটিকে। আমার মনে হতে লাগলো আমার প্রাণটা এবার বেরিয়েই যাবে। আজকেই আমার জীবনের শেষ দিন। ভয়ের পরিমাণটা তখন চূড়ান্ত মাত্রায়, আর সহ্য করতে না পেরে কেঁদেই ফেলি। তবু এক বিন্দু পরিমাণ বাঁচার আশা নিয়ে হন্তদন্ত হয়ে দৌড়াতে থাকি, কিন্তু পথ যেন শেষই হয় না। দৌড়াতে দৌড়াতে এক সময় দূরে দেখতে পেলাম আলো নিয়ে কেউ একজন এগিয়ে আসছেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সামনে আসতে থাকা সেই লোকটির কাছে যেতেই চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাই তার সামনে। তারপর আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফেরে 2 দিন পর। জ্ঞান ফিরতেই আমি আমাদের বিছানায় আবিষ্কার করি। আম্মু পাশে বসে মাথায় জল পড়তে দিচ্ছে। বিছানায় যখনই উঠে বসতে যাব তখনই মাথায় প্রচন্ড যন্ত্রণা, সারা শরীর জুড়ে প্রচন্ড ব্যথা আর জ্বর। বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। তখন আমার আম্মু আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল ওই রাতে। আমি সব কিছু খুলে বলি। তারপর আম্মু জানায় সেদিন রাতে আমি যখন বাড়ি ফিরতে দেরি করছিলাম তখন আব্বু এগিয়ে যায় এবং তিনি দেখতে পান যে আমি দৌড়ে আসছি। আর তখনই আমি আব্বুর সামনে এসে চিৎকার দিয়ে পড়ে যাই। আব্বুই আমাকে বাসায় নিয়ে আসে। তারপর ভয় পেয়েছি শুনে আব্বু আমাদের এলাকার মাদ্রাসার বড় হুজুরকে ডেকে নিয়ে আসলে তিনি বলেন ওই রাতে আমার একটা দুষ্টু জিন একা পেয়ে ভয় দেখিয়েছে। সে ওই জঙ্গলের পাশে তেঁতুল গাছে থাকে। তিনি বলেন তুমি ছোট বলে আল্লাহর রহমতে সে তোমার কোনো বড় ক্ষতি করেনি। এই বলে তিনি ঝাড়ফুঁক করে পানি পড়া দেন আর বলেন রাতে বাইরে না যেতে। তারপর বেশ কিছুদিন জ্বর থাকার পর ধীরে ধীরে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি। সুস্থ হওয়ার পর একদিন ফিরোজ ভাইকে ওই দিনের ঘটনা জিজ্ঞেস করলে তিনি বলেন উনি নাকি সেদিন মেলা থেকে সন্ধ্যার দিকেই বাড়ি ফিরে এসেছিলেন। এই বলে রাফসান তার ক্লাসমেটের সাথে ঘটে যাওয়া ঘটনা শেষ করে।